আজ যে গণপতি বাপ্পা মরিয়া ধ্বনিতে কেঁপে ওঠে মহারাষ্ট্র সহ গোটা দেশ, যেখানে লাখো মানুষ রাস্তায় নামে নেচে ওঠে নাসিকের বিখ্যাত ঢোলের তালে, জানেন কি সেই উৎসব একসময় ভারতে ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক নীরব বিদ্রোহের প্রতীক। হ্যাঁ, গণেশ চতুর্থী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি ছিল এক রাজনৈতিক যুদ্ধক্ষেত্র, যেখানে মূর্তি আর মণ্ডপের আড়ালে লুকিয়ে ছিল স্বাধীনতার স্বপ্ন। এই গল্পে আছে লোকমান্য তিলকের বিচক্ষণতা, আছে ব্রিটিশদের কাঁপিয়ে দেওয়া বিপ্লবীদের গোপন বৈঠক, আলোচনা, আর আছে ঘরোয়া পুজোকে সার্বজনীন আন্দোলনে বদলে দেওয়ার অনন্য ইতিহাস। চলুন ফিরে যাই সেই সময়ে, যেখানে গণপতি বাপ্পার নামে জেগে উঠেছিল স্বাধীন ভারতের স্বপ্ন। নমস্কার, আপনারা দেখছেন মিস্ট্রি লেন উইথ অভিষেক। যার নামেই সূচনা হয় শুভ কাজের, যার আশীর্বাদ ছাড়া শুরু হয় না কোনো পুজো, তিনি সিদ্ধিদাতা, বিনায়ক, গজানন, গণপতি, শ্রী গণেশ। কিন্তু কে এই গণেশ? কোথা থেকে এলেন তিনি? এই গল্প শুরু হয় কৈলাসে, মা পার্বতীর কল্পনা থেকে। একদিন শিব মহাদেব ধ্যানমগ্ন আর পার্বতী একা। স্নানের সময় দরজার বাইরে পাহারা দেওয়ার জন্য তিনি নিজের গায়ের মাটি দিয়ে সৃষ্টি করেন এক পুত্রকে। সেই ছেলেই ছিলেন গণেশ। পার্বতী বলেন, আমার স্নান শেষ না হওয়া পর্যন্ত কাউকে ভেতরে আসতে দেবে না। কিন্তু সেই সময় ফিরে আসেন শিব। গণেশ মায়ের আদেশ মেনে শিবকে আটকে দেন। এক মহা সংঘর্ষের পর মহাদেব রাগে ছেলের মাথা কেটে দেন। এই দুর্ঘটনার কথা জানতে পেরে ভেঙে পড়েন পার্বতী। তিনি শিবকে বলেন, তুমি আমার সন্তানকে হত্যা করেছ। শিব অনুতপ্ত হন। পার্বতীর কান্না আর শোক দেখে তিনি বুঝতে পারেন তিনি একটি নিষ্পাপ শিশুকে হত্যা করেছেন। তিনি তখন তার অনুচরগণ ভূত, প্রেত, পিশাচ, যক্ষ, রক্ষ, নন্দী, ভৃঙ্গি সকলকে ডাকেন, নির্দেশ দেন, এই মুহূর্তে উত্তর দিকে যাও, প্রথম যে প্রাণীকে জীবিত দেখতে পাবে তার মাথা কেটে নিয়ে এসো, আমি আমার পুত্রর প্রাণ ফিরিয়ে দেব। শিবের এই আদেশে সবাই ছুটে যায় উত্তর দিকে। সেখানে এক বনের ধারে তারা দেখতে পায় একটি সদ্য মৃত হস্তি শাবককে, যার শরীর ছিল প্রাণহীন কিন্তু মাথা অক্ষত। তখন তারা শিশু হাতিটির মাথা কেটে নিয়ে ফিরে আসে কৈলাসে। শিব সেই মাথা এনে বসিয়ে দেন ছেলের শরীরে এবং বলেন, আজ থেকে তুমি শুধু আমার নয়, সমস্ত দেবতাদের আগে পূজিত হবে। তোমার নাম হবে গণপতি, বিনায়ক, বিঘ্নহর্তা। সেই মুহূর্তেই প্রাণ ফিরে পায় ছেলেটি। সবার সামনে আবির্ভূত হন আমাদের প্রিয় গণেশ। মুম্বাই, পুনে, থানে, নাসিক, কোল্হাপুর, সাংলি, সাতারা, অমরাবতী গ্রাম ও মফস্বল মিলিয়ে প্রতি বছর শুধু মহারাষ্ট্রে তৈরি হয় আনুমানিক ১.৫ লক্ষ মণ্ডপ। গোটা দেশে সেই সংখ্যাটা ২.৫ লক্ষেরও বেশি। আজ যে গণেশ উৎসব জনসমক্ষে লাখো মানুষের সমাগম ঘটায়, কিন্তু তা শুরু হয়েছিল একান্ত ঘরোয়া পরিসরে, পারিবারিক পুজোর মধ্যে দিয়ে। প্রাচীন মহারাষ্ট্রে, বিশেষ করে পেশোয়া ও মারাঠা যুগে, গণপতি ছিলেন গৃহদেবতা। গৃহস্থ পরিবারগুলো চুপচাপ ঘরের কোণায় ধূপ প্রদীপ জেলে পারিবারিক ভক্তি ভরে পূজা করত। এই সময় ছত্রপতি শিবাজি ছিলেন হিন্দু স্বরাজ্যের প্রতীক। তাঁর আমলেও গণেশ পুজো ছিল রাজপরিবারের এক মহা গুরুত্বপূর্ণ আচার, এক ঐতিহ্য। তবে তখনও পুজোটি ছিল ব্যক্তিগত, রাজপ্রাসাদের ভিতরে সীমাবদ্ধ। বাংলায় গণেশ পুজোর প্রাচীন প্রচলন রয়েছে, তবে তা পশ্চিম ভারতের মতো আলাদা উৎসব হিসেবে নয়, বরং দুর্গাপুজোর অন্তর্ভুক্ত অথবা ঘরোয়া পুজো হিসেবেই প্রচলিত ছিল। কৃষিভিত্তিক সমাজে গণেশকে ফসলের রক্ষক এবং মঙ্গলদাতা হিসেবে দেখা হতো। বিশেষত ভাদ্র মাসে শিব চতুর্দশী ও গণেশ চতুর্থীতে গ্রামের মানুষ ছোট পরিসরে গণেশ পুজো করত। নবাবী ও ব্রিটিশ আমলে কিছু বৃহৎ জমিদার পরিবার, যেমন বর্ধমান রাজবাড়ি, নাটোরের রাজবাড়ি এবং কৃষ্ণনগরের রাজপরিবার, তাদের দুর্গাপুজোর সময় গণেশ এবং কার্তিক পূজাও করতেন। মারাঠা শক্তির উত্থানের সময় গণেশ পুজো ছিল শ্রদ্ধা আর বিশ্বাসের প্রতীক। কিন্তু সময় গড়ায়, যখন ব্রিটিশরা ভারতের শাসনভার নেয়, তখন ধীরে ধীরে প্রকাশ্যে ধর্মীয় সমাবেশ, সামাজিক জমায়েত, সভা সমিতি সবকিছুতেই নিয়ন্ত্রণ আসে। বিশেষত 1857 সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা যে কোনো ধরনের গণজমায়েতকে মনে করতে শুরু করে বিদ্রোহের আঁতুড়ঘর। ফলে গণেশ পুজো
আবারও সীমাবদ্ধ হয়ে পড়ে ঘরের মধ্যে। ধর্মীয় অনুষ্ঠানও তখন হয়ে ওঠে নিছক নিয়ম রক্ষা। কিন্তু সালটা 1893। প্রতিটি রাজপথে, অলিতে গলিতে ব্রিটিশ পুলিশের নজরদারি। কোনো রকম জমায়েত, সভা, সমিতি সব নিষিদ্ধ। জাতীয়তাবাদের নামেই যেন আতঙ্ক। এমন সময় উঠে এলেন দূরদর্শী নেতা লোকমান্য বাল গঙ্গাধর তিলক। তিনি বুঝেছিলেন ব্রিটিশ বিরোধী রাজনীতি যদি প্রকাশ্যে না হয় তবে তা ঢুকে পড়ুক সংস্কৃতির অন্দরে। তিলক শুধু নেতা নন, ছিলেন একজন সাংস্কৃতিক কৌশলবিদ। তিনি দেখলেন ব্রিটিশরা রাজনৈতিক সভায় বাধা দেয়, কিন্তু ধর্মীয় অনুষ্ঠান তারা রোখে না। তিলক ভাবলেন, তবে ধর্মকেই করা যাক প্রতিবাদের ভাষা, গণেশই হোক আমাদের স্বাধীনতার দূত। তার এই ভাবনার ফলে 1893 সালে পুনের রাস্তায় প্রথম শুরু হয় সার্বজনীন গণেশ উৎসব। এর আগে গণেশ পুজো ছিল ঘরোয়া, ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ। কিন্তু এবার রাস্তায় এলেন গণপতি। মণ্ডপ উঠল শহরের মোড়ে, বাজলো ঢাক, জড়ো হলো মানুষ, গান বাজলো, নাটক হলো, পাঠ করা হলো দেশাত্মবোধক কবিতা। মূর্তির চারপাশে ধর্মের ছায়ায় জ্বলে উঠল স্বাধীনতা সংগ্রামের আলো। মানুষ দেখতে এলো গণেশ আর শুনে গেল স্বদেশের ডাক। এই উৎসবে লোকেরা শুধু পুজো দিতে আসতো না, তারা আসতো দেশকে চিনতে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে। তিলকের এই উদ্যোগ ছড়িয়ে পড়ল পুরো মহারাষ্ট্র জুড়ে। পরে তা ছড়িয়ে যায় গুজরাট, কর্ণাটক, মধ্যপ্রদেশ পর্যন্ত। গণেশ উৎসব হয়ে ওঠে একটি চেতনার উৎসব। ধর্মীয় মোড়কে এক ব্রিটিশ বিরোধী সাংস্কৃতিক আন্দোলন। ঘুচে গেল জাতপাতের ভেদাভেদ। ঘরোয়া গণপতি হয়ে উঠলেন জনতার গণপতি। একাধারে বিঘ্নহর্তা ও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সামাজিক বিপ্লবের জন্মদাতা। আজ গণেশকে নিয়ে যে প্রার্থনাটি সবচেয়ে প্রচলিত, সেই গণপতি বাপ্পা মোরিয়া, এই কথাটির পিছনেও আছে এক ঐতিহাসিক ভক্তির কাহিনী। পুনের কাছে মোরাগাঁও নামে একটি ছোট্ট গ্রামে বাস করতেন এক পরম গণেশ ভক্ত সাধু, মোরিয়া গোসাভি। তিনি ছিলেন গভীর তপস্যার মানুষ, গণেশের নিখাদ আরাধক। শোনা যায় তপস্যায় তিনি গণেশকে দর্শন পর্যন্ত করেন। তিনি মোরাগাঁওয়ে নির্মাণ করেন একটি গণপতি মন্দির, যা আজও পরিচিত মহাগণপতি মন্দির নামে। এটি হলো অষ্টবিনায়ক পর্যটনের মধ্যে অন্যতম। এরপর থেকেই লোকমুখে প্রচলিত হয়ে ওঠে একটি প্রার্থনা, হে গণপতি বাপ্পা তুমি এসো মোরিয়া গোসাভির সঙ্গে, অর্থাৎ ভক্তের ডাকে সাড়া দিয়ে যেমন তুমি এসেছিলে আজও তুমি এসো। এই ভাব থেকেই জন্ম নেয় সেই অমর ধ্বনি, গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গলমূর্তি মৌরিয়া। 1893 সেই সূচনার পর সার্বজনীন গণেশ উৎসব আর শুধু এক পুজো নয়, এটা হয়ে উঠল ব্রিটিশ শাসনের চোখে ধুলো দিয়ে স্বাধীনতার বীজ বোনার এক সাংস্কৃতিক মঞ্চ। লোকমান্য তিলকের ডাকে সাড়া দিয়ে মহারাষ্ট্রের শহর গ্রাম জুড়ে যুব সমাজ গড়ে তুলতে শুরু করলো গণেশ মণ্ডপ। মণ্ডপের মাঝখানে গণপতি, আর চারপাশে চলে বক্তৃতা, সভা, সঙ্গীতানুষ্ঠান, নাটক, যেখানে তিলক ছাড়াও সরাসরি অংশ নিতেন বীর সাভারকার, বিপিন চন্দ্র পাল, গোপালকৃষ্ণ গোখলের মতো ভারতের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীরা। লোকমান্য তিলককে শ্রদ্ধা করতেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসুও, এবং তার কৌশলের প্রশংসা করেছিলেন নেতাজি। 1893 সালে মহারাষ্ট্রের সার্বজনীন গণেশ পুজো শুরুর বছর আমেরিকা যাত্রা করেন বিবেকানন্দ। স্বামীজির ভাবধারা তিলককে গভীরভাবে প্রভাবিত করেছিল। তিলকের প্রয়াসের প্রশংসা করেছিলেন গান্ধীজি। লোকমান্য বাল গঙ্গাধর তিলক নিয়মিত পুনে এবং মুম্বাইয়ের সার্বজনীন গণেশ মণ্ডপে দাঁড়িয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে উত্তেজক ভাষণে উত্তাল করে তুলতেন জনতাকে। তার বক্তৃতায় সরাসরি থাকত স্বরাজ, বিদেশি পণ্য বর্জন ও ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান। 1908 সালে তার উপর রাষ্ট্রদ্রোহ আইন প্রয়োগ করে ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করে। 6 বছরের কারাদণ্ডে বার্মা তথা বর্তমান মায়ানমারের মান্ডালে নির্বাসিত করা হয় তাকে। একটি বিখ্যাত গণেশ উৎসব বক্তৃতায় তিনি বলেছিলেন, গণেশ ইজ নট জাস্ট রিমুভার অফ অবস্টাকলস, হি ইজ নাও দ্য সিম্বল অফ ইন্ডিয়াস কারেজ। অর্থাৎ গণেশ শুধু বিঘ্ননাশক নন, তিনি আজ ভারত মাতার সাহস ও সংগ্রামের প্রতীক। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের গ্রেফতারির পর মুম্বাই ও মহারাষ্ট্রের গণেশ উৎসবে দুটি বড় রকমের প্রভাব পড়ে। একদিকে ছিল শোক ও প্রতিবাদের মিশ্র আবেগ,
অন্যদিকে তিলকের ভাবনা আরও গভীরভাবে প্রবেশ করে জনসাধারণের মধ্যে এবং তা জনজাগরণের রূপ নেয়। তিলকের গ্রেফতারির খবর ছড়িয়ে পড়ার পর বহু সার্বজনীন গণেশ মণ্ডপে তার প্রতিকৃতি বসানো হয়। মণ্ডপে তার নামাঙ্কিত ব্যানার টানানো হয়, তিলকজি স্বাধীনতার বীর পুরুষ, স্বাধীনতা সংগ্রামে বন্দী তিলককে মুক্ত করুন। তার জেল মুক্তির দাবিতে তৈরি হয় গান, কবিতা। ব্রিটিশ প্রশাসন গণেশ মণ্ডপে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে দেয় বহু গুণ, তবে প্রতিবাদ চলতে থাকে। তিলকের বন্দিত্ব তার আন্দোলনের শক্তিকে দমন করতে পারেনি, বরং ছাত্র সমাজ এবং তরুণ প্রজন্ম আরও উদ্দীপ্ত হয়ে ওঠে। গণেশ উৎসব নতুনভাবে পরিচিত হলো লোক শিক্ষা উৎসব, অর্থাৎ জনশিক্ষার উৎসব হিসেবে। বিভিন্ন মণ্ডপে তিলকের লেখা বই পাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। তিলকের অনুপস্থিতি শূন্যতা তৈরি করেছিল ঠিকই, কিন্তু তার চেতনা প্রতিটি গণেশ মণ্ডপে ছড়িয়েছিল। তিলক ছাড়াও যে সকল প্রথম সারির নেতারা গণেশ পুজোকে স্বাধীনতা সংগ্রামের মঞ্চ হিসেবে ব্যবহার করেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বীর সাভারকর। তৎকালীন মুম্বাই ও নাসিক অঞ্চলে গণেশ মণ্ডপে নাটক ও কবিতার আড়ালে তিনি দেশপ্রেমের বীজ বপন করতেন। তার নেতৃত্বে গঠিত হয় অভিনব ভারত সোসাইটি, যার বৈঠকগুলোর অনেকটাই গণেশ মণ্ডপের গোপন কক্ষে অনুষ্ঠিত হতো। অনেকবার সেখান থেকে বিপ্লবী লিফলেট, অস্ত্রের খোঁজ মিলেছে। ব্রিটিশ পুলিশ অনেক সময় এই মণ্ডপগুলোতে হানা দিয়ে নাট্যকার এবং কিশোর কর্মীদের গ্রেফতার করত। গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময় মুম্বাইয়ের গণেশ মণ্ডপগুলোতে ব্যাপকভাবে শুরু হয় বিদেশি কাপড় পুড়িয়ে দেওয়া, স্বদেশি দ্রব্যের প্রদর্শনী এবং বিক্রয়। দেশপ্রেমমূলক নাটক ও গান পরিবেশনা চলতে থাকে। শহীদদের ছবি ও পোর্ট্রেট মণ্ডপে টাঙানো হয়। প্রচার করা হয় ক্ষুদিরাম, কানাইলাল, ভগৎ সিংদের বীরত্বের কাহিনী। এর ফলে ব্রিটিশ প্রশাসন কয়েকটি মণ্ডপে নোটিশ দিয়ে নাটক নিষিদ্ধ করে দেয়। আবার অনেক জায়গায় গোপনে গোয়েন্দা মোতায়েন করা হয়। কিন্তু প্রতিবারই গণেশ উৎসব আরও শক্তিশালী হয়ে ফিরে আসত। বিঘ্নহর্তা গণেশ এখানেও হয়ে ওঠেন বিপ্লবের পথপ্রদর্শক। 1947 সালে স্বাধীন হলো ভারত। ব্রিটিশ নেই পরাধীনতার শৃঙ্খল, কিন্তু রয়ে গেছে ঐতিহ্যের গণেশ উৎসব, যা গোটা জাতিকে এক করে দিয়েছিল। স্বাধীনতার পরেও মহারাষ্ট্র থেকে গুজরাট, কর্ণাটক থেকে মধ্যপ্রদেশ গণপতি উৎসব বজায় রাখলেও তার ঐতিহাসিক স্মৃতি। আজও গণেশ উৎসব শুধু ভক্তির উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক উত্তরাধিকার, যেখানে ভগবান এবং ভারত মাতা পাশাপাশি পূজিত হন। গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া। আজ এই ধ্বনিতে শুধু ভক্তি নয়, রয়েছে ইতিহাসের প্রতিধ্বনি। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করুন, আপনার মতামত বা বক্তব্য নিচে কমেন্ট করে জানান, আর প্রচুর শেয়ার করুন, যাতে গণেশ পুজোর এই অজানা ইতিহাস পৌঁছে যায় সবার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে। জয় হিন্দ, বন্দে মাতরম।